রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি নতুন মোড় নিচ্ছে? 2025 সালের মার্চ মাসের সর্বশেষ আপডেট অনুযায়ী যুদ্ধের ভবিষ্যৎ কি হতে চলেছে? ইউক্রেন কি রাশিয়াকে প্রতিহত করতে পারবে, নাকি যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হবে? এই যুদ্ধ কি সমাধানের পথে, নাকি সামনে আরও বড় সংঘর্ষ অপেক্ষা করছে? আজকের এই ভিডিওতে থাকছে তার বিশ্লেষণ। নমস্কার, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। 3 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ হঠাৎ করে শুরু হয়নি। এই যুদ্ধের মূল শিকড় অনেক গভীরে। যুদ্ধের মূল কারণ খুঁজতে আমাদের ফিরে যেতে হবে 2014 সালে, যে সময় ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রেভলিউশন অফ ডিগনিটি বা ময়দান বিপ্লব এর সূচনা হয় এবং এই সময় রাশিয়া ক্রিমিয়া দখল করে নিজের কবজায় নিয়ে নেয়। এরপর রাশিয়া ইউক্রেনের সম্পর্ক নানা রকম টানাপোড়েনের মধ্যে দিয়ে যায়। তারপর 2022 সালের শুরুর দিকে ইউক্রেন নেটো জয়েন করতে চাইলে রাশিয়া ইউক্রেনকে চাপে রাখতে যুদ্ধ প্রস্তুতি করতে থাকে, কারণ ন্যাটোর সম্প্রসারণ ছিল রাশিয়ার সুরক্ষার জন্য হুমকি। অন্যদিকে ইউক্রেন পশ্চিমা বিশ্বের অংশ হতে চেয়েছিল। এই দ্বন্দ্ব থেকেই 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন স্পেশাল মিলিটারি অপারেশন এর ঘোষণা করে, যা পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেয়। এখন প্রশ্ন হল, এটি কি শুধুই দুই দেশের যুদ্ধ, নাকি এর পেছনে রয়েছে বড় শক্তিগুলোর কোনো রাজনৈতিক খেলা? তবে যুদ্ধের শুরুতে রাশিয়ার বিশাল সেনাবাহিনীর সামনে ইউক্রেনের সামরিক বাহিনী খুব ছোট বলে মনে হলেও আজ 2025 সালে এসেও যুদ্ধ এখনও চলছে, কিন্তু গত কয়েক মাসে পরিস্থিতি বদলেছে। বিশেষ করে ডনবাস, বাখমুত ও খার্কিভ অঞ্চলে রাশিয়ান বাহিনী নতুন করে হামলা চালিয়েছে। রাশিয়ার নতুন কৌশল অত্যাধুনিক ড্রোন ও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার, যা ইউক্রেনের প্রতিরক্ষাকে দুর্বল করে দিচ্ছে। তবে ইউক্রেনও উন্নত অস্ত্রের সাহায্যে প্রতিরোধ গড়ে তুলছে। এই যুদ্ধে রাশিয়া হাইপারসোনিক কিনঝাল ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করছে এবং স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার বম্ব ব্যবহার করার হুমকিও দিয়েছে। অন্যদিকে ইউক্রেনও পিছিয়ে নেই। তারা মার্কিন রকেট সিস্টেম হিমরাস এবং তুরস্কের তৈরি বাইরাক্টর ড্রোন ব্যবহার করে রাশিয়ার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালিয়েছে। বর্তমানে এই যুদ্ধ কেবল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি বিশ্ব রাজনীতির অংশ হয়ে উঠেছে। ন্যাটো ইউক্রেনকে উন্নত অস্ত্র সরবরাহ করছে, যার মধ্যে রয়েছে ড্রোন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক যান। তবে রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে, যদি ইউক্রেন ন্যাটোর অস্ত্র দিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডে আক্রমণ করে, তাহলে এর ফল হবে ভয়াবহ। অন্যদিকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন রাশিয়াকে সাহায্য করার জন্য ইউক্রেন সীমান্তে নিজের সৈন্য পাঠিয়েছে। সব মিলিয়ে এই যুদ্ধ এখন আর শুধু রাশিয়া আর ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি বৃহত্তর শক্তিগুলোর মধ্যে প্রক্সি যুদ্ধে পরিণত হচ্ছে। তবে প্রাচীন কাল থেকে হয়ে আসা সকল যুদ্ধের ন্যায় এই যুদ্ধেও সবচেয়ে বড় ক্ষতি হয়েছে সাধারণ মানুষের। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী ইউক্রেনের 80 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শুধু ইউক্রেন নয়, যুদ্ধের প্রভাব বৈশ্বিক অর্থনীতিতেও পড়েছে। খাদ্য সংকট, মুদ্রাস্ফীতি ও জ্বালানির দাম বেড়ে গিয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর রিপোর্ট অনুযায়ী জ্বালানি তেলের দাম, যা এই যুদ্ধের আগে $70 থেকে $80 প্রতি ব্যারেল ছিল, তা বেড়ে $110 পৌঁছে গিয়েছিল। একইভাবে এই যুদ্ধের ফলে বিশ্বজুড়ে স্টক মার্কেটে পতন দেখা গিয়েছিল। রাশিয়া ও ইউক্রেন সারা বিশ্বের মোট শস্য উৎপাদনের একটা বড় অংশ উৎপাদন করে, যা তারা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিশর, তুর্কি প্রভৃতি দেশে রপ্তানি করে। এই যুদ্ধের কারণে উৎপাদন ও রপ্তানি ব্যাহত হওয়ায় খাদ্যদ্রব্যের মূল্য ক্রমাগত বেড়ে চলেছে, যার ফলস্বরূপ বিশ্বজুড়ে আর্থিক মন্দা দেখা দিচ্ছে। এই যুদ্ধের শুরুর সময় থেকেই বিভিন্ন রাষ্ট্রপ্রধান নানাভাবে এই যুদ্ধ বন্ধের কথা বলেছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার রাশিয়া সফরে বিবৃতি দিয়ে জানান, বর্তমান সময়ে যুদ্ধের মাধ্যমে শান্তি পাওয়া সম্ভব নয়, শান্তি কেবলমাত্র একসাথে আলোচনার মধ্যে দিয়েই পাওয়া যাবে। অতিসাম্প্রতিক খবর অনুযায়ী যুদ্ধবিরতির আলোচনা গোপনে চলছে, তবে এটি সফল হবে কিনা তা অনিশ্চিত। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী বক্তৃতায় বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট হওয়ার 1 মাসের মধ্যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি সন্ধি স্বাক্ষর করাবেন। তবে সে সময় পার হলেও যুদ্ধবিরতির কোনো ইঙ্গিত নেই। ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে সাম্প্রতিক বৈঠকে দুজনকে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায়। You're in no position
dictate what we're going to feel. You We're going to feel very will good. feel influenced. যা খুব একটা শুভ ইঙ্গিত নয়। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার ও ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন এই যুদ্ধের শান্তি চুক্তি নিয়ে নতুন করে প্রস্তাব রাখছেন। তবুও একটি বড় প্রশ্ন রয়ে যায়, এই যুদ্ধ কি 2025 সালের মধ্যে শেষ হবে, নাকি এটি আরও দীর্ঘস্থায়ী হবে? এই প্রসঙ্গে আপনার মতামত কি? আন্তর্জাতিক মহল কি রাশিয়া ও ইউক্রেনের এই যুদ্ধের ইতি টানতে পারবে, নাকি ধীরে ধীরে এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও অন্যদের সাথেও শেয়ার করবেন। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।